পড়ন্ত বেলায় রোদ সরতে সরতে দাওয়া থেকে উঠোনে নেমেছে। ফুলেশ্বরীরও তার সেলাইয়ের সরঞ্জাম সহ সরতে সরতে দাওয়া থেকে উঠোনে নেমেছেন। এরপর ছাদে উঠবেন। প্রদীপের আলোয় আর চোখ চলে না আজকাল, তাই দিনের আলোর শেষ বিন্দুটির পেছনেও ছুটোছুটি। ছেলে নিষেধ করে, বলে, মা, তুচ্ছ ওই কাঁথা কাঁথা করে চোখের মাথাটা আর খেও না। জীবনভর তো কাঁথায় ফুল তুললে, আর কেন? অমূল্যর মা ফুলেশ্বরী ছেলের এই বকুনিতে হাসেন, বলেন, জীবনভর তো ভাত খাচ্ছি, তবু আবার খাই কেন? তার সঙ্গে এর তুলনা? না মা না, তুমি এবার ক্ষমা দাও, নইলে শেষ অবধি অন্ধ হয়ে যাবে। ফুলেশ্বরী সতেজে বলেন, অন্ধ অমলি হলেই হলো, ভগবানের লীলা নিয়ে কাজ করছি। সুবর্ণ শুনতে পায়। সুবর্ণ অবাক হয়। সুবর্ণ প্রশ্ন না করে পারে না। প্রশ্ন করে, কিসের কাজ করছেন? সুবালা হেসে ওঠে, জানো না? আর জানবে বা কোথা থেকে? আমার শাশুড়ির এই এক বাতিক 12 মাস কাঁথা সেলাই করছেন। কে শোবে, কার দরকার, সেসব চিন্তা নেই, ওই সেলাই। আর তাই কি সোজাসুজি ফুললতা যে হলো না হলো মিটিয়ে দিলাম, তা নয়। এ একেবারে রীতিমতো ঝঞ্ঝাটে ব্যাপার। পুরানো উপপুরাণের গল্প নিয়ে ছবি আঁকতে বসেন কাঁথায়। এখন যা যশোদার ননিমন্থন লীলাটি সেলাই করে করে তুলছেন। সে কি? তবে আর বাতিক বলছি কেন? ওই লীলার যাবতীয় খুঁটিনাটি সব বসে বসে শিলোচ্ছেন। যতক্ষণ আকাশের আলো থাকবে ততক্ষণ তাকে কাজে লাগাবেন। আমি বলি তা একরকম ভালো। পাড়ার অন্য গিন্নিদের মতন পরকুচ্ছ না করে বসে বসে কাঁথা সেলানো ভালো। সুবর্ণ প্রশ্নের পর প্রশ্ন করে, সুবালার ছেলেমেয়েরা তো বড় হয়ে গেছে, ও কাঁথায় শোবে কে? শোবে কে? ও বাবা, ও কি শোবার কাঁথা? মা যশোদার মূর্তি আঁকা, ও শুধু গায়ে দেবার। গায়ে দেবে সুবালার ভবিষ্যকালের নাতি। ফুলেশ্বরী তো আর থাকবেন না তখন, হাতের কাজটুকু রেখে যাবেন। লোকে সোনাদানা রেখে যায়, ওর তো সেসব নেই, তাই। সুবর্ণ ভাবে, কি সুন্দর! বাড়ির গিন্নি বাড়ির সকলের ওপর চোখ ফেলে ফেলে তার খুঁত বার করে করে গালমন্দ করে না বেরিয়ে সূচের ওপর চোখ ফেলে সুতোয় আঁকা ছবিটিকে নিখুঁত করছেন বসে বসে। সুবালা কি ভাগ্যবতী! সুবর্ণ নিঃশ্বাস ফেলে। সুবর্ণ বলে, সোনাদানার থেকে ঢের দামি। আচ্ছা, সূচে সুতো পরাতে পারেন? ও বাবা, আমার থেকে ভালো। 50টা সূচে 50 রকম সুতো পরাচ্ছেন 24 ঘন্টা। নেশা নেশা নেশা। নেশা মাত্রেই কি ক্ষতিকর? অপর মানুষের গায়ে সূচ বেঁধবার প্রবৃত্তি থেকে তো অনেক ভালো নেশা এই কাঁথার সূচে ফোড় তোলা। কি অদ্ভুত নিষ্ঠা! বিশ্বাস রাখেন দেবতার লীলা আঁকতে বসে চোখ নষ্ট হতে পারে না। ওই কাঁথার ফুল থেকেই মুক্তি মানুষটার। নামটিও তেমনই সুন্দর, ফুলেশ্বরী। সুবালা তার ভাগ্য সম্পর্কে কৃতজ্ঞ কিনা কে জানে, কিন্তু সুবর্ণ যদি ওই ফুলেশ্বরীর বউ হতো। সুবালা আরও বলেছে,
কারোর সাথে পাচ্ছে নেই, জগৎ আছে কি নেই জ্ঞান নেই, ওই শিল্পকর্ম নিয়েই মুশকুল। তবু বলবে না সুবর্ণ, সুবালা কি ভাগ্যবতী? সুবর্ণ আস্তে আস্তে ফুলেশ্বরীর কাছের গোড়ার গিয়ে বসে। ফুলেশ্বরী সূচে সুতো পরাতে পরাতে বলেন, কে? কলকাতার বৌমা? এসো বসো। ছেলেরা এদিক ওদিক ঘুরছে। আহা, শহুরে বেচারাদের কি কষ্ট। কষ্ট কি মাউইমা? সুখ বলুন। এমন খোলা মেলা আলো বাতাস জীবনে দেখেছে ওরা? আচ্ছা মাউইমা, ছেঁড়া কাপড়ের কাঁথা, তাতে এত খেটে কি হয়? এত ফুল কেটে কি হয়? সুবর্ণর কি এ কথা নিজের কথা, না ওই বৃদ্ধার মর্ম কথা আদায় করতে চায় সে? তা মর্ম কথাই বলেন ফুলেশ্বরী। হেসে ফেলে বলেন, ফুল কাটি কি আর ছেঁড়া কাঁথার গায়ে মা? ফুল কাটি মনের গায়ে। জীবন ভোর তো শুধু ধান সেদ্ধ করছি, গোবর কুড়োচ্ছি, কাঠ কাটছি, জল তুলছি, ভাত রাঁধছি। ভালো কাজের তো কিছুই করলাম না, তবু একটা ভালো কাজ। হঠাৎ গলা নামাল ফুলেশ্বরী, বলেন, তোমার কাছে ছেঁড়া পাড় আছে কলকাতার বৌমা? রগরগে ঝকঝকে পাড়, তাতে সুতো ভালো ওঠে। গলা নামালেও কথাটা সুবালার কানে ওঠে। সুবালা বলে ওঠে, মার যেমন কথা, কদিনের জন্য এসেছে মেজবউ, ও বুঝি ছেঁড়া কাপড় নিয়ে এসেছে? সহসা সুবর্ণ বলে ওঠে, এনেছি এনেছি মাউইমা, এক্ষুনি দিচ্ছি। ফুলেশ্বরী বলে ওঠেন, রাজরানী হও, হাতের নোয়া বজ্জর হোক, কি পাড় আছে? লাল আছে, লাল কালো দুই আছে। আহা, আমার সোনার মেয়ে, ওই দুটোর রঙের জন্য কাজ আটকে পড়ে আছে। তা হ্যাঁ গো কলকাতার বৌমা, বিলিতি কাপড়ের পাড় নয় তো? তাহলে কিন্তু অম্বিকা আস্ত রাখবে না আমার। সুবর্ণ এবার ফুলেশ্বরীর মুখের দিকে তাকায়, অবাক হয়, বলে, এই কাপড়, এই সব সুতো সমস্ত দেশি জিনিস? ফুলেশ্বরী মৃদু হাসেন, বলেন, মিছে কথা বলবো কেন? ও কাপড়ও বিলিতি, এর সুতোর অর্ধেক বিলিতি। আরম্ভ যখন করেছি তখন দেশি বিলিতির ধুয়ো ওঠেনি। দেখছো না, আগে সেলাই সব ঝকঝকে, এখনকার সব ম্যার মেরে। মন ওঠে না, কিন্তু কি করব? ছেলেটা মনে কষ্ট পায়, বলে, ওইটুকু চকচকেটাই বড় হলো তোমার? বলে, নেহাত নাকি মা যশোদাইকে বসে আছো তাই, নইলে পরিয়ে দিতাম। তা স্বদেশী পাড়ের সুতো থাকে যদি, এই যে এক্ষুনি দিচ্ছি। উঠে যায় সুবর্ণ। সুবালা বলে, সাধে বলেছি বাতিক, যাকে পাবেন তাকেই বলবেন। ছেঁড়া কাপড়ের পাড় আছে? তুমি ছেঁড়া কাপড়ের পাড় কোথায় পাবে বলো তো? পাবো পাবো, এই যে আছে গো। সুবর্ণ তাড়াতাড়ি ঘরে ঢুকে যায়, ট্রাঙ্ক খুলে আস্ত আস্ত দুইখানা শাড়ি বার করে ফ্যাস ফ্যাস করে তার পাড় ছিঁড়ে স্তূপাকার করতে থাকে। পাড়ের রং একটু ম্যাড়মেড়ে, সেটাই রক্ষে। বড় গলায় আশ্বাস দিয়েছিল সুবোধ তার ভাদ্রবউকে, বামুনের ছেলে, দুটো ভাত সেদ্ধ করে নিতে পারবো না? কিন্তু কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে ব্রাহ্মণ সন্তানের গৌরব অক্ষুণ্ণ থাকছে না। জগতের সহজতম ও ওচাতম কাজ ওই ভাত সেদ্ধটায় চার চারটে জোয়ান পুরুষকে হিমশিম খাইয়ে ছাড়ছে। হয় অতি সেদ্ধ হয়ে পিণ্ডি পাকিয়ে বসে থাকে, ফ্যান ঝরানোর অবস্থা থাকে না, নয়তো অতি সাবধানে প্রায় চালই থেকে যায়। অথবা হয়তো জলের অঙ্কে ঘাটতি ঘটে, সহসা সুগন্ধে পাড়া আমোদিত করে তোলে।
তাছাড়া ফ্যান ঝরাতে আঙুলের ডগায় ছোটোখাটো ফোসকা 4 জনেরই হয়েছে, কারণ একজনের অপটুতায় ব্যঙ্গ হাসি হেসে অপরজন হাত লাগাতে এসেছে কিনা। অমানসিক ব্যাপার উনুন ধরানো সোজা কাজ নয়, হয়তোবা তুল্যমূল্য। উনুনের ভেতর দিকে ঘুঁটে পেতে পেতে আগুন জ্বেলে দিয়ে তার ওপর কয়লা ঢেলে দিতে হয়। এ পদ্ধতিটা অবিদিত কারুরই নেই। গৃহস্থর ছেলে মা চিরকালই খেটেছে, ওরা আশেপাশে ঘুরেছে, কিন্তু সেই জানা জগতের কাজটা যে হাতে কলমে করতে গিয়ে এমন রহস্যময় হয়ে উঠবে এটা কে জানত? পদ্ধতিময় কাজ তো। কিছুক্ষণের মতো বাড়িটা ধূম্রলোকে পরিণত হয়, কিন্তু সেই ধূম্রজাল থেকে মুক্ত হয়েই দেখা যায় ধূম্রের পেছনে বহ্নি নেই। কেন যে এমনটা হয় সেটা দুর্বোধ্য। ওই একই পদ্ধতিতেই তো আবার জলেও শেষ পর্যন্ত বার 3-4 ধোঁয়া খেয়ে খেয়ে শেষ অবধি আগুনের মুখের দেখা মেলে। কাজ দুটো যে গোলমেলে তা তো কই মনে হতো না কোনোদিন, বরং চোখে একটু ধোঁয়া লাগলে রাগারাগি করা হয়েছে। এত ধোঁয়া কেন? রান্নাঘরের দরজা বন্ধ করে রাখা হচ্ছে না কেন? মুখরা হরিদাসী বলতো, চুলোয় আগুন দিলে ধোঁয়া হবে না তো কি পুষ্পবৃষ্টি হবে দাদাবাবুরা? আপনারা বৈঠকখানার ঘর থেকে তেড়িমেড়ি করছো, অথচ বৌদিরা ওই ধোঁয়ার মধ্যে বসে কুটনোবাটনা করছে, কই তারা তো কিছু বলছে না। হরিদাসীর এই দুঃসাহসিকতার ওপর মুক্তকেশীর ধমক এসে পড়ত। তুই থাম তো হরিদাসী, কাদের সঙ্গে কাদের তুলনা? বৌদিরা ধোঁয়ায় বসে আছে বলে দাদাবাবুরাও থাকবে তাই? বলি পায়ে মাথায় এক হবে? হরিদাসী মুক্তকেশীকেও ছেড়ে কথা কইত না, বেজার গলায় বলতো, জানি নে মা, কে পা কে মাথা, আর মাথাটাই দামি পাটাই সস্তা। তাই বা কেন? তোমরাই জানো সে কথা, পায়ের ওপরই তো দাঁড়ায় মাথাটা, আর আমরা তো পায়ের তলা। তবু তো আমাদের নইলে তোমাদের দিন চলে না দেখি। ভগবান সকল মনীষীর শরীর একই বস্তু দিয়ে তৈরি করেছে, সেই কথাই কইছি। তা কইবি বই কি, মেজ বৌদি সাগরের চেয়ে রাত দিন তো ওই সব কথা চাষ করছেন মা জননী। বলে থামতেন মুক্তকেশী, কারণটা জানেন। হরিদাসীর মতন পরিষ্কার কাজ 100-এ একটা মেলে কি না মেলে, ওকে বেশি চটানো চলবে না। ওখানে চুপ করে এখানে ছেলেদের কাছে এসে অভিযোগ করতেন মুক্তকেশী, দেখছিস তো মাগির চ্যাটাং চ্যাটাং কথা, বৌমাই এটি করছেন, অনবরত ওদের সামনে গাওয়া। গরিব রাগী মানুষ নয়, ছোট লোক কথাটা কারুর গায়ে লেখা থাকে না, ব্যবহারে ছোট লোক ভদ্রলোক। মাইনে দিয়ে রাখা হয়েছে বলেই কি আমরা ওর মাথা কিনে নিয়েছি? ও কাজ দিচ্ছে, আমরা পয়সা দিচ্ছি, হয়ে গেল শোধবোধ। এতে আর ছোট লোকের মাথা বিগড়বে না। ছেলেরা বলতো, বিদায় করে দাও না মাগিকে, ঝি আর মিলবে না কলকাতা শহরে। মুক্তকেশী ভেতরের রহস্য ব্যক্ত করতেন না, বলতেন না অমনটি আর সহজে মিলবে না। বলতেন, যে আসবে লঙ্কায় সেই হবে রাক্ষস। মেজ বৌমা হয়তো আবার তাকে নিয়ে পাঠশালা খুলবে, এই তো শুনি নিত্যি বলছে। হরিদাসী, তোর ছেলেটাকে এই বয়সেই পানের দোকানে কাজ করাতে দিচ্ছিস কেন? একটু লেখাপড়া শেখাতে হয় না? আমাদের এখানে আনিস না, সন্ধ্যাবেলা ছেলেপুলো কাছে বসে পড়বে, পড়া শুনে শুনেও শিখবে একটু। এ কথা শুনে হেসে উঠেছে ওরা হা হা করে। হরিদাসের ছেলের লেখাপড়ার ভাবনায় মেজগিন্নির
আমাদের ঘুম হচ্ছে না? ভালো ভালো কি বলবো, ওই মেয়ে লেখাপড়া করলে নির্ঘাত সামলা এঁটে কাছারি যেত। তবে হরিদাসীর যেরকম বোলচাল ফুটছে, তাতে ওকে ছাড়িয়ে দেওয়াই দরকার। এর ওপর আবার নাকি স্বদেশে বাবুদের চেলা হচ্ছেন। বিদায় করো, বিদায় করো। কিন্তু এখন মুক্তকেশীর ছেলেরা কাতর আক্ষেপে বলছে, হরিদাসীটা সুপ্ত ভাগলো, ওটা থাকলে তো এমন ঝঞ্ঝাটে পড়তে হতো না। প্রকাশই বেশি খাপ্পা, কারণ এঁটো বাসন মাজার দায়টা পড়েছে সম্পূর্ণ তারই ঘাড়ে। সে ছোট, তারই এটা কর্তব্য। বড়রা তো আর ছোটর এঁটো সাফ করবে না। আবার সুবোধ যে প্রস্তাবটা করেছিল যে যার নিজ নিজ থালা সাফ করে নেবার, তাতে রাজি হতেও চক্ষু লজ্জায় বাঁধে। অতএব প্রকাশের কষ্ট বেশি। ভাত সেদ্ধ আর চুলো ধরানোর ব্যাপারে প্রত্যেককে নস্যাৎ করে এসে নিজে নস্যাৎ হয়েছে। এখন সকলেই একযোগে রান্নাঘরে এসে হুটোপাটি করে। প্রকাশকে আবার উঠোনেও নামতে হয়। ঘর, দালান, সিঁড়ি সাফ করবার প্রশ্ন অবশ্য ওঠে না। মেয়েরা যাওয়া পর্যন্তই ও কাজটা বাদ। হরিদাসী তো আগেই গেছে। এঁটো থালাটা যে অমুক অনিবার্য। তাই চৌবাচ্চার পাড়ের ওপর থালাটা বসিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাজা পর্ব সারতে সারতে প্রকাশ খেঁচিয়ে ওঠে, আমার হাতে যদি সংসারের ভার থাকতো, মাগিকে কেমন যেতে দিতাম দেখতে। উনি শুদ্ধ ছুটলেন মরক থেকে প্রাণ বাঁচাতে। বড্ড দামি প্রাণ, লোকসান গেলে পৃথিবী একেবারে অন্ধকার হয়ে যাবে। কথাটা সুবোধের কানে যেতে প্রতিবাদ করে উঠল সে। তা পৃথিবীর লোকসান না হোক, তার তো লোকসান রে বাপু। নিজের প্রাণ সকলের নিজের কাছে দামি, মরকের ভয়ে কে না পালাচ্ছে। ও বাবা, দাদাও যে দেখছি ভাগদৌড় বউয়ের চেলা হচ্ছে। প্রকাশ হেসে ওঠে, বলি, এই আমরা তো রয়েছি, দিব্যি জল জ্যান্ত বেঁচেও রয়েছি। হরিদাসের চাইতেও কিছু অধম নই আমরা। আহা, তা কেন? আমাদের যে প্রাণের মায়ার থেকে চাকরির মায়া অধিক, ওদের তা নয়। ওরা বলবে আগে তো বাঁচি, তারপর দেখা যাবে কাজ। আচ্ছা, দেখে যেন, এলে কিন্তু আমার হাতে ওর শাস্তির ভার দিতে হবে, তা বলে রাখছি। দেখি কেমন করে আবার ও এ বাড়িতে চৌকার ডিঙোয়। সহসা কথায় ছেদ পড়াতে হয়। একটি বাজখাই গলা কর্ণ বিদারণ করে চেঁচিয়ে ওঠে, কাজ চৌকার ডিঙোনো বন্দর হুকুম হচ্ছে রে? আমি তো এই ডিঙোলাম। আরে যোগুদে নাকি? এরা বেরিয়ে আসে রান্নাঘর থেকে। যোগু সবিস্ময়ে বলে ওঠে, আরে তিনটে মদ্দরে মিলে রান্নাশালে কি করা হচ্ছে? কি আবার করা হবে? প্রবোধ বীরত্বের গলায় বলে, রান্না করা হচ্ছে। রান্না? তোরা আবার রান্না শিখলি কবে রে? যোগু হা হা করে হেসে ওঠে আকাশ ফাটানো গলায়, দেখিনি তো কখনো অন্দরমহলের ধারে কাছে। হ্যাঁ, সে বটে, আমি রেঁধে রেঁধে হাড় পাকা। স্বর্গাদপি গড়িয়সীর অসুখ করলেই তো এই হতভাগার প্রশমন। ওই ভয়ে জননী আমার রোগ অসুখ লুকিয়ে লুকিয়ে বেড়ান। আমিও তেমনই ঘুঘু, মুখ চোখের বেহাব দেখলে তেড়ে আসি। নারী দেখি, জীব দেখি, দিব্যিদি। শেষ অবধি গাল পাড়তে পারতে গিয়ে কাঁথা মুড়ি দিয়ে শোয়। প্রভাস সকৌতুকে বলে, তা বেশ, রান্নায় ওস্তাদ তো। এখন তো সপাক চলছে। আচ্ছা, একদিন খেয়ে আসা যাবে তোমার হাতে? যোগু চোখ কুঁচকে বলে, কেন, এখন সপাক কেন?
বলতে নেই, ষষ্ঠীর কৃপায় বাছা এখন আছেন ভালো। আছেন অর্থাৎ শ্যামাসুন্দরী এখনো এই মরকের কলকাতায় বিরাজমান। এরা হই হই করে ওঠে। মামি এখানেই আছেন নাকি? দেশের বাড়িতে চলে যাননি? দেশের বাড়িতে? যোগু আর একবার আকাশ ফাটায়। দেশের জ্ঞাতিদের সঙ্গে যে মায়ের আমার একেবারে গলায় গলায়। বলেছিল একবার মানদা পেশি, আমি যাচ্ছি বড় বউ, যাবি তো চ। আমি সব বলে দিলাম। কেন? এই হতভাগা গরিবটাকে মাতৃহীন করতে সাধ? হাতে পেলে শ্যামাসুন্দরীকে জ্যান্ত রাখবে তোমরা? মেরে পুকুর পাড়ে গুঁজে রাখবে কিনা বিশ্বাস কি? সুবোধ আক্ষেপের গলায় বলে, ইস, তা তো জানি না। ওই মানুদা মাসি মাকে বলেছিল আমি যাচ্ছি, বড় বউকে সঙ্গে নিয়ে যাব, তাই জানি। ইস, এমন জানলে মামিকে তো মায়ের সঙ্গে নবদ্বীপ পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করতাম। তখন একেবারে ছুটোছুটি হুড়োহুড়ি। যোগু হেসে ওঠে। হ্যাঁ, জমের বাড়িতে ফাঁকি দেবার তালে কত লোক কত শালার বাড়িতেই ঠেলে উঠল। শালার বাড়ি, বোনাইয়ের বাড়ি, মামার বাড়ি, পিসির বাড়ি, গুরু বাড়ি, বলি জমের বাড়িটা কোন বাড়িটাই নেই বল দেখি? পালিয়ে প্রাণ বাঁচিয়ে জমের হাত এড়াবি? সে বেটা পেয়াদা পাঠালে সমুন্দরের তলায় গিয়ে লুকোলেই কি ছাড়ান আছে? তা হলেও এটা তোমার উচিত হয়নি যোগুদা। বিপদ ছেলে মেয়েকে নিয়েই। প্রভাস বলে, আমার এক মক্কেল নবদ্বীপেই যাচ্ছে কাল, মামিকে বরং তার সঙ্গে। খেপেছিস? যোগু সতেজে বলে, যেখানে মা সেখানে ছা। আমার হচ্ছে এই সাদা বাংলা। দুজনে দুঠাই হই, আর জম বেটা দুধ পাঠাক, তখন হয় মা বেটি ছেলের হাতের আগুন পাবে না, নয় ছেলে বেটা মরণকালে মায়ের পায়ে দুলো পাবে না। রক্ষে করো। যোগু শর্মা ও সব গোলমেলে কাণ্ডর মধ্যে নেই। মা আবার ছেলে মেয়ে কি রে? জগৎ জননীর অংশ না? তা বটে। পাগলা জগার কথায় চিরকাল সবাই হাসে, এরাও হাসল, বলল তা বটে। যোগু এবার এগিয়ে এসে বলে, পাকশালের ভার তাহলে এখন তোদের ঘাড়ে। দেখি তো, 3 মদ দই কি পঞ্চব্যঞ্জন রেঁধেছিস? দুমদুম করে রান্নাঘরে ঢুকে আসে যোগু, এদের একান্ত অনিচ্ছা সত্ত্বেও। রান্নার পদ যা হচ্ছে কদিন সে তো কহতব্য নয়। যা কিছু আনাজ তরকারি সবই তো সেই ভাত সেদ্ধর সঙ্গে সেদ্ধ। তাতেই তেল নুন কাঁচা লঙ্কা মেখে যা হয়। আজ আবার ভাতের ফ্যান পেড়ে রান্নাঘরের এক কিম্ভূত কিমাকার অবস্থা। অন্যদিন তো খানিকটা জল ঢেলে দিয়ে ঘর ধোয়া হয়, আজ যে কি হবে? সারা ঘরেও যেন ভাত ছড়াছড়ি। যোগু এসেই হই হই করে ওঠে, কি ব্যাপার? এ যে একেবারে অন্যের বৃন্দাবন, শ্রীক্ষেত্রের মেলা, এত ভাত ছড়াচ্ছিস কেন? ও কিছু না, ওই ফ্যানটা ছড়াতে গিয়েই। তা তো দেখছি। যোগু বলে, দৃশ্য দেখেই মালুম হচ্ছে সব। পিসি ঠাকরুনটি যে আমার সভ্য করে ছেলে মানুষ করেছেন। আরে বাবা, অন্ন চিন্তা সর্বত্র। কখন কোথায় কি অবস্থায় পড়তে হয়, সঙ্গে স্ত্রীলোক না গেলে খেতে পাবি না। পাবো না মানে? প্রভাস বিদ্দর্পে বলে, এই তো আজ 7 দিন ওরা কেউ নেই, খাচ্ছি না দুবেলা। যা খাচ্ছিস তা তো দেখতেই পাচ্ছি। সর দেখি, আমি আজ তোদের ভালো মন্দ দুটো রেঁধে খাইয়ে যাই। কাল থেকে দুবেলা ও বাড়ি গিয়ে খাবি, বুঝলি? এরা নড়চড় হয় না যেন। এরা অবশ্য দুটো ব্যবস্থার বিরুদ্ধেই সমস্বরে প্রবল প্রতিবাদ জানায়। আজ রেঁধে খাওয়ানো এবং কাল থেকে ও বাড়ি খাওয়া।
দুটোর বিরুদ্ধেই। কিন্তু যোগু তো ততক্ষণে উনুনের সামনে গুছিয়ে বসেছে। ভাতের মধ্যে থেকে তরি তরকারিগুলো বাছতে বাছতে বলে, এ ভাত তো দেখছি গরুর মুখে ধরে দিতে হবে, মানুষের ভোগ্য তো হয়নি। আর 4টি চাল বার কর, চড়িয়ে দি। মাছ টাছ এনেছিস নাকি আনিসনি? তা না এনেছিস নাই হলো, ভালো। বড়ি আছে, আমশি আছে, শুকনো কুল আছে নিশ্চয়। পিসি তো আমার অগোছালো নয়। ওরা মুখ চাওয়াচাই করে। আছে হয়তো জিনিসগুলো, কিন্তু কোথায় আছে কে জানে। যোগু মেয়েলি ভঙ্গিতে বটিতে আলু ছড়াতে ছড়াতে বলে, বুঝতে পেরেছি, জানিস না, যাক খুঁজে নেব। মাছ আনবি তো আন। সব যত মেয়েলি। প্রভাস হাত ধুয়ে এদিকে সরে এসে বলে, বসেছে দেখো, যেন একটা গিন্নি। মেয়েলি বেটা ছেলে আমার 2 চক্ষের বিষ। সুবোধ বলে, বাজারে মাছই বা কোথা? মেছুনি জেলেরিরা আছে, সব ভেগেছে। আমাদের বাজারে পাচ্ছ নাকি? আমাদের আমাদের খুঁজছে কে? মাছ কি আমাদের লাগে? সে কি, তুমি খাও না? দূর, কবে ও পার চুকিয়ে দিয়েছি। সুবোধ অবাক গলায় বলে, কেন? তোমার তো আর পষ্টম মন্তর নয়, শাক্ত মন্তর, তবে মাছ খেতে বাধা? বাধা? যোগু আগ্রহ ভরে বলে, বাধা কিসের? 2 মায়ে পয়ে থাকি, অত ঝামেলায় দরকার? মায়ের ঘাড়েই তো 2 হেসেলের ভার পড়বে। তাই বলে তুমি মাছ খাবে না? তুমিটার ওপর জোর দেয় সুবোধ। যোগু চালের থেকে ধান বাছতে বাছতে বলে, তা আমি বেটাই কি এত তালেবর, এত বিধবা হবিষ্যি করছে? শোনো কথা, সাধে আর তোমায় পাগলা বলি যোগুদা, কিসের সঙ্গে কিসের তুলনা। যোগু চুত করে হাঁড়িটা উনুনে বসিয়ে দিয়ে সরে এসে উদাত্ত উত্তর দেয়, কিসের সঙ্গে কিসের মানে? মানুষের সঙ্গে মানুষের তুলনাই করছি। মেয়ে ছেলেরা চিরজন্ম হবিষ্যের ওপর থাকতে পারে, বেটা ছেলে থাকতে পারে না? বলতে চাস বেটা ছেলেগুলো মেয়ে ছেলের অধম? কোনো বিষয়ে খাটো হতে রাজি নই, বুঝলি? নে সর দেখি, দেখি পিসির কোথায় কি আছে। মাছ না আনিস বই গেল। দেখবি এমন পোস্ত চচ্চড়ি বানাবো, খেয়ে যে বয়সে আছিস সেই বয়সেই থাকবি। কই শিলপাটাটা কই? খুঁজে পেতে শিলটা এনে পেতে তাকের ওপরকার শিশি কৌটো হাঁড়ি মালসা উটকোতে থাকে যোগু। পিসি ফিরে এসে তো আর এসব নেবে না, আগাগোড়া ধোবে মাজবে। ছুত নাড়তে বাধা কি? মেয়েলি কাজে যে মেয়েদের থেকে 1 তিলও খাটো নয় যোগু, তার প্রমাণ দেয়। এই 7 দিন পরে ওরা আজ রান্নার গন্ধ পায় এবং ঠিকমতো শব্দ রূপও দেখা যাচ্ছে। রসাস্বাদটার সঙ্গে রসনা উৎকণ্ঠিত। রেঁধে বেড়ে হাত ধুয়ে কোচায় মুছতে মুছতে দৃঢ় আদেশ দেয় যোগু, ব্যাস, কাল থেকে খবরদার আর হাঁড়ি নাড়বি না, ওখানে চলে যাবি। মনে মনে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেও সুবোধ বলে ওঠে, তাই কি হয়? 4-4টে মানুষ মামির ঘাড়ে চাপা। ঘাড়ে চাপা মানে? রাঁধেই 2টো বেশি করে রাঁধবে, এই তো। কেন, মা কি আমার গতর কুড়ে? প্যান প্যান করিস নে বাবা। হ্যাঁ, মামার বাড়ির আদর জুটবে এ আশা দেব না। ডাল চচ্চড়ি ভাত 2টো খাবি, ব্যাস। ডাল চচ্চড়ি? হায়, ডাল চচ্চড়ি ভাতই যে এদের কাছে এখন কি পরম পদার্থ, তা যোগু কি বুঝবে? চচ্চড়ি নামটা কানে আসা মাত্রই তো রোমাঞ্চ এসে গেছে। কোন বস্তুর যে কতটা মূল্য তা বোধ করি
তার অভাব না হলে বোঝা যায় না। এখন যেন মনে হচ্ছে ভাত সেদ্ধ করা বা ডাল চচ্চড়ি রাঁধাটা একেবারে তুচ্ছ নয়। মনে হচ্ছে মেয়ে মানুষহীন বাড়ি শ্মশান তুল্যই বটে। আজকের খাওয়াটি মন্দ হলো না। কাল থেকে বাড়া ভাতের আশ্বাস। মনটা ভালো হবার কথা, কিন্তু প্রবোধের মনের মধ্যে পাগলা যোগুর কথাগুলো যেন বিঁধছিল। যোগুদা আবার মানুষ? যোগুদার কথা আবার কথা? এই তো চিরদিনের মনোভাব। কিন্তু আজ যেন মনে হচ্ছে লোকটা যা বলে খুব ভুল বলে না। কোন বাড়িতে জমের বাড়ি নেই? জমের পেয়াদার হাত এড়িয়ে যাবে কোথায় মানুষ? নিয়তির ওপর কথা নেই, রাখে কেষ্ট, মারে কে? প্রত্যেকটি কথাই হীরের টুকরোর মতো দামি। যতক্ষণ খুন্তি নেড়েছে ততক্ষণ বকবক করেছে, কিন্তু কথাগুলো বলেছে মূল্যবান। বলছিল, আমার পিসির খুঁড়ে দর করি। তোর যাবার কি দরকার ছিল শুনি? তোর যাবার কি দরকার ছিল? এখনো মৃত্যু ভয়? মরে যাবি? ড্যাং ড্যাং করে 4 ছেলের কাঁধে চড়ে কাশী মৃত্যুর ঘাটে চলে যাবি? চুকে গেল। যতদিন না মরিস ছেলেদের ভাত জল কর, তা নয়। ঠিক ঠিক বলেছে যোগুদা। মার যাওয়া উচিত হয়নি। মা অনায়াসে থাকতে পারত। আর মা থাকলে অনায়াসে একটা বউকেও রাখা যেত, বলাই যেত। যাদের বাপের বাড়ি মাসি পিসির বাড়ি আছে তারা যাক, যার সেসব নেই সে থাকবে। উপায় কি? রাখে কেষ্ট, মারে কে? হায়, যোগুদা যদি তখন একবার বেড়াতে আসতো, মাকে জ্ঞান দিত। বিপদের কথা কি বলা যায়? এই যে পুকুরের দেশে রেখে গেল প্রবোধ ছেলেপুলেকে, তাতে বিপদ হতে পারে না? যুক্তি ক্রমশই ভারী হতে থাকে এবং শেষ পর্যন্ত সিদ্ধান্তে পৌঁছয় সামনের রবিবারেই গিয়ে নিয়ে আসবে। আর এই তো বেশ দিব্যি ঠান্ডা, বলহরি কদাচিৎ শোনা যাচ্ছে। তবে তবে কেন প্রাণ পাখিকে খাঁচার বাইরে বার করে বেড়াল কুকুরের মুখে রেখে আসা? ভগবান জানেন ইত্যবৎসরে থাবা বসিয়েছে কিনা। মেয়ে মানুষটির তো বুদ্ধিশুদ্ধির বালাই নেই, স্বদেশী শুনেই গলেছেন। নির্ঘাত এতদিনে দিব্য মাখামাখি চলছে। নিশ্চয়ই। তা নইলে চিঠি দিল না একটা? অথচ নিজ মুখে বলেছিল চিঠি দিলে রাগ টাগ করবে না তো? হ্যাঁ, প্রবোধের ফেরার সময় সেই কাঠ কাঠ ভাবটা বদলে গিয়েছিল যেন সুবর্ণলতার। অনেকদিন আগের মতো নরম আর হাসি খুশি দেখিয়েছিল। নিচু হয়ে নমস্কার করে পায়ের ধুলো নিয়ে হেসে বলেছিল, হঠাৎ যদি মরে টরে যায় মাপ চেয়ে রেখে দিলাম। প্রবোধের কি ইচ্ছে হচ্ছিল সেই বন বাজারের মধ্যে ওই সুবর্ণলতাকে ফেলে রেখে চলে আসে? কিন্তু উপায় কি? না না, ফিরিয়ে নিয়ে চলে যায় বললে পাগল বলবে না লোকে? তাছাড়া বন ভগ্নিপতির পক্ষে রীতিমতো অপমানও সেটা। অতএব প্রাণ রেখে দেহটা নিয়ে চলে আসা। ইচ্ছে হচ্ছিল একবার সাপটে ধরে আদর করে নেয়, কিন্তু ছেলেগুলো আশেপাশে ঘুরছে। তাই চোখে দীনতা ফুটিয়েই মনোভাব প্রকাশ। চিঠি দিলে রাগ করব? তা কি জানি তোমাদের বাড়িতে ও রেওয়াজ আছে কিনা। বিয়ে হয়ে এস্তক তোমাদের গলাতেই তো পড়ে আছি। চিঠি লেখা কাকে বলে জানি না, এইবার যেন। বলে চলে এসেছিল প্রবোধ, ফিরে ফিরে তাকাতে তাকাতে। ঠিক যে অবিশ্বাসিনী হবে সে ভয় অবশ্য নেই, কিন্তু স্বভাবটাই যে পুরুষ ঘেঁষা।
যেখানে পরপুরুষ সেইখানেই চোখ কান খাড়া। আবার বলে কি না, কান পেতে শুনি নতুন কথা কিছু বলছে কিনা। বলে, না, সই গঙ্গা জল পাতাবার শখ আমার নেই। কার সঙ্গে পাতাবো? কারুর সঙ্গে মনই মেলে না। রাত দিন আর ওই মেয়েলি গল্প শুনতে ইচ্ছে করে না। তাহলে বোঝো, মেয়ে মানুষ তুমি, তোমার মেয়েলি গল্প অরুচি, কারোর সঙ্গে তোমার মন মেলে না, তবে আর কি ওই ব্যাটা ছেলে খুঁজেই তোমার মনের মানুষ পাতাও। বলেছিল প্রবোধ, কতকটা রাগে, কতকটা ব্যঙ্গে। সই পাতানোর একটা ঢেউ এসেছিল তখন, সই গঙ্গাজল বাদেও নতুন নতুন সব আঙ্গিকে। সেজ বউ তার বাপের বাড়ির দিকে কার সঙ্গে ল্যাভেন্ডার পাতিয়ে এলো। ছোট বউ এখানেরই পাশের বাড়ির বউয়ের সঙ্গে পাতালো গোলাপ পাতা। বিরাজ তার জায়ের বোনের সঙ্গে পাতিয়ে নিল বেলফুল। এমনকি মুক্তকেশী পর্যন্ত এই বুড়ো বয়সে মকর সংক্রান্তিতে সাগরে গিয়ে দুটো গিন্নির সঙ্গে সাগর আর মকর পাতিয়ে এলেন। বিধবার পাতাপাতিতে তো খরচ বেশি নেই। মাছ নয়, মিষ্টি নয়, পান সুপুরি নয়, শাড়ি নয়, শুধু 5খানা বাতাসা আর কাঁচা সুপুরি হাতে নিয়ে সূর্য সাক্ষী করে চিরবন্ধনের প্রতিজ্ঞা। সধবাদের খরচ বেশি, তা সধবারা সাধ্যমতো করেছে, শাড়ি, সিঁদুর, পান, মিষ্টি। কিন্তু সুবর্ণ কারোর সঙ্গে কিছুই পাতালো না। হেসে বলল, বন্ধুত্ব যদি হয় কারোর সঙ্গে এমনিই হবে, পুজো পাঠ করে না করলে হবে না, ওতে আমার রুচি নেই। ওরা আড়ালে বলেছিল, তা নয়, কাউকে তুমি যোগ্যী মনেই করো না তাই। সুবর্ণর বড় রাগে ব্যঙ্গে বলল, তবে আর কি, মেয়ে মানুষে যখন রুচি নেই তখন একটা ব্যাটা ছেলে খুঁজে মনের মানুষ পাতা। সুবর্ণর চোখে কৌতুক ঝিলিক দিয়ে উঠেছিল। সুবর্ণ মাথা দুলিয়ে প্রবোধের মাথা ঘুরিয়ে দেওয়া একটা ভঙ্গি করে বলেছিল, তা বলেছ মন্দ নয়, তেমনই যদি কাউকে পাই তো বন্দে মাতরম পাতাই। বন্দে মাতরম? এতদিন পরে হঠাৎ সেই কথাটা মনে পড়ে গায়ে কাঁটা দিয়ে উঠল প্রবোধের। ঘটে যায়নি তো সেই ঘটনা? পাতানো হয়ে যায়নি তো? কে বলতে পারে মনের মানুষ জুটে বসে আছে কিনা? না, রবিবার পর্যন্ত অপেক্ষা করার হেতু নেই। কাল পরশুই চলে যাওয়া যাক। কাল হবে না, বৃহস্পতিবার। পরশুই। আর দ্বিধা নয়। সুবর্ণর সেই কৌতুকের ভঙ্গিটা মনে পড়ে গেল। সে ভঙ্গি যেন ভুলেই গেছে সুবর্ণর। অথচ কি হাসি খুশি ছিল আগে, সেই ছোটবেলায়। মাঝে মাঝে ক্ষেপ্ত বটে, কিন্তু স্বভাবটা কৌতুকপ্রিয়ই তো ছিল। এবং অত হাসি খুশি, অত রঙ্গরস দেখলে বিরক্তিই ধরত প্রবোধের। মাঝে মাঝে তো রাগে মাথার রক্ত আগুন হয়ে উঠত। তার জন্যে শাসনও করেছে কত। সেই একবার প্রকাশের ফুলশয্যায় আড়ি পাতা নিয়ে শাসনের মাত্রাটা বড় বেশি হয়ে গিয়েছিল সেদিন। তার রাগটা যে প্রবোধেরই বেশি, সে তো প্রবোধ অস্বীকার করে না। মা আপো তো চায় তারপর, কিন্তু কার্যক্ষেত্রে সামলাতে পারে না নিজেকে, বিশেষ করে ওকে পুরুষদের কাছাকাছি দেখলেই। বিরাজের ছোট দেওয়ারটা বুঝি প্রকাশের বন্ধু, সেটাও জুটেছিল সোহাগের মেজ বৌদির সঙ্গে, আর করেও ছিল তেমনই কাণ্ড। রান্নাঘরের ছাদের আলসে ডিঙিয়ে কার্নিশ বেয়ে ঘুরে চলে গিয়েছিল ফুলশয্যার ঘরের জানলায়। তার সঙ্গে সেই ছোঁড়া। একটু ঠেলাঠেলি হলে স্রেফ নিজের গলিতে। আর সেই দৃশ্য চোখে পড়ে গেল ঠিক প্রবোধেরই। কোথা থেকে? না, পাশের বাড়ির ছাদ থেকে, যাদের ছাদে হোগলা দিয়ে লোকজন খাওয়ানো হয়েছে। অবশেষে
প্রবোধ তদারক করেছিল বাসনপত্র কিছু পড়ে আছে কিনা। হঠাৎ গায়ে কাঁটা দিয়ে উঠল। ও কি ব্যাপার? ওরা কে ওখানে? সুবর্ণ আর ও? পরবর্তী ঘটনাটা কিছু শোচনীয়ই। প্রহারটা বড় বেশি হয়ে গিয়েছিল। এতদিন পরে সেই কথাটা মনে পড়ে মনটা কেমন টনটনিয়ে উঠল প্রবোধচন্দ্রের। অতটা না করলেও হতো। ছোঁড়াটা তো সেই বোকা হাবাই গদাই। গোপী বেরিয়েছিল, পুরুষ নামের অযোগ্য। আর তা নইলে প্রকাশটার বন্ধু হয়? আশ্চর্য, ওই হাবাটাকে মানুষ বলে মান্য দিল সুবর্ণ। সুবর্ণর মুখের হাসি তো প্রবোধের চিরকাম্য, কিন্তু ঘরের বাইরে কোথাও সেই হাসি দেখলেই যে কেন মাথায় রক্ত চড়ে যায়। যায় যায় কথা কইতেও হয়তো কখনো হেসে উঠল, অমনি মনটা বেজার হয়ে গেল প্রবোধের। আমার এ রোগটা সারাতে হবে মনে মনে ঠিক করে প্রবোধ। সুবর্ণর স্বভাবটা হয়তো ওতেই ক্রমশ এত কাঠ হয়ে যাচ্ছে, নইলে এমন তো ছিল না। চোখের আড়ালে থাকায় সুবর্ণর দোষগুলো নিষ্প্রভ আর গুণগুলো উজ্জ্বল হয়ে ওঠে। মনে পড়ে সুবর্ণর মনে আপন পর নেই। সুবর্ণ যদি সাবান কাচে তো বাড়ি শুদ্ধ সবাই এর বিছানার ওয়ার্ড খুলে এনে ভরসা করে। সুবর্ণ যদি জুতো সাফ করে তো সকলের জুতোর কালি লাগাতে বসে। ছেলেরা একটা জিনিসের বায়না করলে বাড়ির সব কটা ছেলে মেয়েকে দিয়ে তবে নিজের ছেলেকে দেয়। সব সদ্গুণ বই কি। কার্যকালী প্রবোধ আদেও সেগুলোকে সদ্গুণ বলে না, বরং বাড়াবাড়ি বলেই অভিহিত করে। কিন্তু এখন বোধ করি হঠাৎ নিজের মধ্যেই সদ্গুণের উদয় হওয়ায় সুবর্ণর ওই গুণগুলোকে সদ্গুণ বলে মনে হচ্ছে তার। পিয়ন এ বাড়িতে দৈবাত আসে, সুরাত চিঠি দেয় মাঝে মাঝে, এইটাই প্রধান। আর সবই কালীকস্মিনে ব্যাপার। তথাপি পাড়ায় তার আসার একটা টাইম আছে। সেই টাইমে দাঁড়িয়ে থাকে প্রবোধ রাস্তায়, কিন্তু কোথায়? সুবর্ণ সেই মুক্তোর মতো সাজানো অক্ষরে লেখা ঠিকানার চিঠি কোথায়? তার ওপর ভয়ানক কষ্ট হল। বুকে হাতুড়ির ঘা পড়ল প্রকাশের নামে এক খামের চিঠি আসা দেখে। আঁকা বাঁকা অপটু অক্ষর, বাড়ির মালিকের নামে লিখেছে কেয়ার অফ সুবোধচন্দ্র মুখোপাধ্যায়। তবু চিঠি তো বউয়ের চিঠি। প্রকাশের এ ভাগ্য হল, অথচ প্রবোধের হল না। যার বউ রাত দিন খাতায় গান তুলছে, ছেলেদের হাতের লেখা মশ করছে, হাতের লেখা দেখলে কে বলবে মেয়ে মানুষের লেখা? ছোট ভাই? ভাবতে লজ্জা, তবু বুকের মধ্যে ঈর্ষার জ্বালা অনুভব করল প্রবোধ। প্রকাশের চিঠিটা যে তারই হাতে এসে পড়ল। ছোট ভাইকে তো আর হাতে হাতে দেওয়া যায় না। ওর ঘরে রেখে এসে ডেকে বলে দিল, ওরে পেকা, তোর নামে বোধ হয় একটা চিঠি এসেছে। মামির কাছে খাচ্ছে কাল থেকে, কাজ নেই কিছু, কাজেই শূন্য প্রাণ আরও শূন্য লাগে। তাসের আড্ডাও এই হুজুগে ছত্রভঙ্গ হয়ে গেছে, জমছে না তেমন। ঘরে বউ না থাকলে কোনো কিছুই জুত হয় না, কারুরই না। তাকে দেখি বা না দেখি, তবু থাকুক, এই হচ্ছে কথা। প্রবোধ সংকল্পে দৃঢ় হল, কালই যাত্রা। বিনি খবরেই যাবে, গিয়ে বলবে চিঠিপত্র নেই। এদিকে হঠাৎ একটা দুঃস্বপ্ন দেখে এখানে এখানে বলবার কথাও ঠিক করে ফেলেছে। বলবে মামির ঘাড়ে আর কতদিন খাওয়া যায়, ওদিকে বোনাই বাড়িতেই বা কতদিন স্ত্রী পুত্র রাখা যায়। কিন্তু কি দেখব গিয়ে? আনন্দ আর আতঙ্ক এই দুয়ের তাড়নায় ছটপটিয়ে বেড়ায় প্রবোধ। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন
পরবর্তী পর্বে চোখ রাখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও প্রতিটি পর্ব মিস না করার জন্য বেল আইকনটি প্রেস করবেন। আপনাদের অভিমত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। অনেক ধন্যবাদ। নমস্কার।